প্রশ্ন করব তোকে, আর 3 সেকেন্ডের মধ্যে উত্তর দিবি। প্রথম, আরটিআই এর মানে কি? আরটিআই মানে হলো রাইট টু ইনফরমেশন। তোর কটা বাচ্চা অশোক মিশ্র? 2। দুটোকে কটা গুলি করব? একটা, দুটো? তাড়াতাড়ি উত্তর দে, নইলে কোটিপতি আমি কি করে হব বল? আজকের পর যদি কোনো ইনফরমেশন চাস না, তাহলে তোর কোনো লাইফ লাইনই বাঁচবে না, বুঝলি? বল হ্যাঁ, বল বল হ্যাঁ। চতুর্বেদী বাবু, এই লোকটা তো সব ইনফরমেশন পাওয়ার জন্য চেষ্টা করছে। কিরকম ইনফরমেশন অবস্থি? আরে সব কিছুরই, গ্রামের রাস্তা, বিদ্যুতের পোল, সব কিছুই পুরো ডিটেলস চাইছে। ডক্টর ওম প্রকাশ তিওয়ারি হিরোগিরি করার খুব শখ হয়েছে। এও অশোক মিশ্রর পথেই হাঁটছে দেখছি। আপনি তো জানেনই চতুর্বেদী বাবু যে এই আরটিআই অ্যাপ্লিকেশনের জবাব আমাকে দিতেই হবে। তাহলে দিয়ে দিন না। কি বলছেন কি আপনি? এর জবাব দেওয়ার মানে হচ্ছে নিজের জীবনের ঝুঁকি নেবার সমান হয়ে দাঁড়াবে। ও তো কোর্ট অবধি যাবে। আপনি তো জানেনই পেপারে যেটা হয় সেটা গ্রাউন্ডে হয় না। এর জন্য আঙুল আপনার দিকেই উঠবে। ভগবান গৌতম বুদ্ধের সময় একজন লুণ্ঠনকারী ছিল, নাম ছিল অঙ্গুলিমাল। লোকেদের আঙ্গুল কেটে মালা বানাতো আর গলায় পরে ঘুরে বেড়াতো। কি বুঝলেন? মিস্টার চতুর্বেদী, এই লোকটা আমাদের জন্য বিপদ ডেকে আনবে। আমি ওর অবস্থা এমন করে দেব যে ওঠার জন্য 4টে কাঁধের দরকার পড়বে। জানি না এর মাথায় কি পোকা ভরা আছে। বেরিয়ে পড়েছে সমাজ শুধরাতে। ওর সামনে হাত জোড় করে জিজ্ঞেস করি, দাদা কি এসে যায় আপনার এতে? যান না, আপনি চুপচাপ নিজের ঘরে থাকেন। ডাক্তারবাবু, আমাদের আরটিআই এর অ্যাপ্লিকেশনের উত্তর এসে গেছে। পরে পড়ছি, হাইলাইটসগুলো বলো কি কি আছে। স্যার, এটা অনুযায়ী 3টে চেক ড্যাম তৈরি হয়েছে, 50টা ইলেকট্রিকের পোল বসানো হয়েছে, আর 60টা রাস্তাতে কংক্রিট ফেলা হয়েছে। আর জনতার চোখে ধুলো দেওয়া হয়েছে। প্রতিটা সরকারি প্রজেক্টের জন্য লক্ষ লক্ষ, কোটি কোটি টাকা আসে। সব টাকা যায় এদের পকেটে। দেখি, এবার এই মনরেগা স্কিমটাকেই দেখো। এটা একটা সরকারের ডেইলি মজুরির গ্যারান্টি যোজনা। প্রজেক্টগুলো শুরু হচ্ছে শুধু কাগজে আর শেষ হচ্ছে এদের পকেটে। মজুরা তো সেই বেকার যে কোটি কোটি টাকাগুলো আসে সেগুলো কিন্তু ফেরত যায় না। সেগুলো জেলা পঞ্চায়েতের কমিটি আর ব্লক ডেভেলপমেন্ট অফিসের মধ্যে ভাগ বাটোয়ারা হয়। আসলে এই মনরেগা তো গ্রামবাসীর জন্য রোজগার যোজনা নয়, এটা বরং ওদের করাপশনের জন্য গ্যারান্টি স্কিম। স্যার, এই দেখুন, এখানে 300 কোটি টাকা জালিয়াতি হয়েছে। সতীশ, একটা আরটিআই অ্যাপ্লিকেশন করা যাক রবার্টগঞ্জের মনরেগা স্ট্যাটাসের ব্যাপারে। সত্য হলেও মহাত্মা গান্ধীর নাম এতে জড়িত। ভাবো একবার, এর থেকে খারাপ কিছু হতে পারে? কিছু লোক এটা কেন ভাবে যা কিছু ভুল হচ্ছে সেটাকে শোধরানো তাদের দায়িত্ব? এই প্রশ্ন প্রশাসনের সেই প্রত্যেক কর্মকর্তার মনে ওঠে যারা মনে করে যে পাবলিকের টাকা চুরি করা তাদের জন্মগত অধিকার। এমন দুর্নীতিপরায়ণ লোকেরা সততার কথা সহ্য করতে পারে না, যারা তাদের কলার ধরে এই প্রশ্ন করতে পারেন যে এটা আপনি কি করছেন। অনেক সাহসী আর সৎ কর্মকর্তাদের বহু বছরের পরিশ্রমের কারণে আমাদের পার্লামেন্ট বাধ্য হয়েছিল আরটিআই অ্যাক্ট পাশ করতে, দ্য রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। এই অ্যাক্ট পাবলিককে অধিকার দেয় সেই সব কথা জানার জন্য যা পাবলিকের সঙ্গে সম্পর্কিত, বিশেষ করে সরকারি ডিপার্টমেন্টের কাজের ব্যাপারে, যে কাজগুলো সেই ডিপার্টমেন্ট করার দাবি করে। এই অ্যাক্ট আমাকে, আপনাকে আর সাধারণ ভারতীয়দের এই অধিকার দেয়
যে সে সমস্ত সরকারি দপ্তরে এই প্রশ্ন করতে পারে যে স্যার আপনি আমাদের ট্যাক্সের টাকাগুলো কি করেছেন? উত্তরপ্রদেশের ডাক্তার ওম প্রকাশ তিওয়ারি আরটিআই এর শক্তিশালী অস্ত্র প্রয়োগ করছিলেন এটা জানার জন্য যে সোনভদ্র জেলার রবার্টগঞ্জ এলাকায় উন্নতির নামে এটা কি ধরনের তামাশা চলছে। ওনার লক্ষ্য ছিল মনরেগা, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। স্কিম অনুযায়ী গ্রামের প্রত্যেকটা বাড়ির প্রাপ্তবয়স্ক মানুষের বছরে 200 দিনের কাজ পাওয়ার গ্যারান্টি ছিল। কিন্তু এই স্কিম কি সত্যিই কাজে লাগানো হয়েছিল? আমার কাছে রবার্টগঞ্জের প্রত্যেক অধিবাসীর ডিটেইল আছে যারা রোজগারের যোগ্য। এটা এই জন্য যে আমি প্রত্যেকটা মানুষের রেশন কার্ড আর বিপিএল কার্ডের জন্য সাহায্য করেছিলাম। এতেও জেলা পঞ্চায়েত কমিটি আর ব্লক ডেভেলপমেন্ট অফিস প্রচুর বাধা দিয়েছিল। আপাতত আমি জানতে চাই এই মনরেগা স্কিমের আন্ডারে কতজন গ্রামবাসী উপকৃত হয়েছে। আর যতদূর আমি জানি একজন গ্রামবাসীও এই স্কিম থেকে কাজ পায়নি, না পেয়েছে মজুরি। কিন্তু রেকর্ড অনুসারে রবার্টগঞ্জে এই স্কিমটা অ্যালার্ট হয়েছে। কিভাবে? 10টা বেজে গেছে, তোমার কাজ কখন শেষ হবে? আর একটু বাকি। আমি কিন্তু 15 মিনিট পরে লাইট নিভিয়ে দেব, বলে দিচ্ছি তোমায়। এরকম করো না, দরকারি একটা কাজ করছি আমি। 4টের সময় ওঠো তুমি? হ্যাঁ, সারা রাত ঘুমো না, সারা দিন শুধু কাজই করে যাও। শান্তি, আমাকে এই চিঠিটা কমপ্লিট করতে হবে। যেন আমি না বললেই তুমি থেমে যাবে। করো তোমার কাজ। গুড মর্নিং ডাক্তারবাবু। হ্যাঁ, গুড মর্নিং। কে এসেছে? জেলা পঞ্চায়েতের সেক্রেটারি এসেছেন, ভেতরে বসে আছেন। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। কি ব্যাপার সেক্রেটারি বাবু, দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছে? কোথাও গ্যাস আর বদহজম একসাথে হয়ে যায়নি তো? এত খান তবু ঢেকুরও তোলেন না। আসলে একলা একলাই খেতে হয় তো ডাক্তারবাবু। কিছুটা আপনিও যদি আমাদের সঙ্গে ভাগ করে খান তো 2 কোটিতে পেট ভরে যাবে না? কবে আর কখন পাঠাবো বলুন? বলবো? তাহলে শুনুন চতুর্বেদী বাবু, আমাকে যে ঘুষ খাবার কথা বলছেন সেটা আমার খারাপ লাগেনি, একদমই লাগেনি। এই নোংরা একেবারে ওপর পর্যন্ত আছে, আর আপনি হলেন তার একটা ছোট্ট ছোট্ট অংশ। আপনারা শুধু ঘুষই খাচ্ছেন না, গ্রামের ভবিষ্যৎটাকে খাচ্ছেন। এই মনরেগা স্কিম রবার্টগঞ্জের ভবিষ্যৎটাকে বদলে দিতে পারে। শুধু আমাদের রবার্টগঞ্জ কেন ডাক্তারবাবু, পুরো জেলার অবস্থা ফিরে যেতে পারে, পুরো ইউপির, পুরো ভারতবর্ষের। কিন্তু এই স্কিম ভারতবর্ষে লাগু হচ্ছে না, আর দেশ এভাবে চলে না। আর না আপনার মতো আরটিআই রাজা হরিশ্চন্দ্রের কারণে চলে। দেশ চলে একটা যুগলবন্দির ফলে, ভোট আর নোট। যখন এই দুটো মিলে দাদা থই থই করে তখন চলে দেশ। আপনি দেশের নয় সরকারের কথা বলছেন। একই ব্যাপার, সরকার আছে তো দেশ আছে। সরকারকে বাঁচিয়ে রাখার জন্য ফান্ডের দরকার হয়, আর এই ফান্ড যে আসে না ওটা এই স্কিম থেকেই আসে, আর তাতে পাবলিকও খুবই খুশি থাকে। আর যার বিজ্ঞাপন সরকার পুরো দেশটাকে দেখায়, তাই না? যত ছোট কাজ তার থেকে বড় বিজ্ঞাপন। এই কথাটা তো আপনি আর আমি খুব ভালো করে জানি। ফারাকটা এটাই যে আমরা বুঝতে পারি আর আপনি এড়িয়ে যান। ছেড়ে দিন না এই লড়াই ঝগড়া আরটিআই ফাটিআই। 2 কোটিকে কম ভাববেন না, জীবন গড়ে দেবে। আর এই আরটিআই অনেকেরই জীবন গড়ে দেবে। আর সেটা দেখার জন্য আপনি থাকবেন তবেই না ডাক্তারবাবু। রবার্টগঞ্জের চৌরাস্তায় শহীদ ওমপ্রকাশ তিওয়ারির মূর্তি দাঁড় করিয়ে দেবে। আরেকটা কথা দিচ্ছি আপনাকে, মূর্তি খাঁটি পিতলের হবে, ওতে কোনো ভেজাল থাকবে না। পরে জানবেন ভূত হয়ে আরটিআই এর আবেদন করছেন। নমস্কার ডাক্তারবাবু। ডাক্তারবাবু, আপনি জেলা পঞ্চায়েত আধিকারিকের ওপর হুমকি দেওয়ার অভিযোগ করছেন? আগে হ্যাঁ, এবং আমার ক্লিনিকে ঢুকে। আমি আপনার কমপ্লেনটা লিখে নিচ্ছি। আপনার সুরক্ষার আবেদন আমি ডিএম স্যারের অফিসে পৌঁছে দেব। স্যাংশন হলেই আমি হাবিলদার পাঠিয়ে দেব। ইন্সপেক্টর, আমার নিজের প্রাণের মায়া নেই।
কিন্তু ওই লোকটা যা কিছু করছে সেটা ক্রিমিনাল। আমি বুঝতে পারছি স্যার, কিন্তু পুরো ব্যাপারটা আপনি যেটা বলছেন সেটা সবই আপনার ক্লিনিকের ভেতরে হয়েছে। কোনো ভাঙচুর হয়নি, কোনো রেকর্ডিং নেই, কোনো সাক্ষীও নেই। আমি প্রশ্ন করব, কিন্তু উনি তো সব অস্বীকার করবেন। আসলে জোর করে তো কোনো চার্জশিট ফাইল করা যায় না স্যার। ডাক্তারবাবু, আপনি আমাদের এলাকার মানুষের অনেক উপকার করেছেন। আমি জানি, আমি আপনাকে যথেষ্ট শ্রদ্ধাও করি। আমি আপনাকে রক্ষা করব, আর এই লড়াইয়ে আপনার পাশে সবসময় আছি আমি। ইন্সপেক্টর, যদি সাহায্য করতেই চান তাহলে জনতার পয়সায় এরকম ছিনিমিনি খেলাকে বন্ধ করুন। সরকারি স্কিমগুলোকে তাদের কাছে পৌঁছাতে সাহায্য করুন। স্যার, রবার্টগঞ্জ এলাকায় মনরেগার ইমপ্লিমেন্টেশনের জন্য একটা আরটিআই ফাইল পাঠানো হয়েছে। কি করব? ওই পাগল ডাক্তার ওম প্রকাশ তিওয়ারি আবার কেউ কেউ করছে। হ্যাঁ স্যার, কি জবাব দেবো? কোনো জবাব দিতে হবে না, যা করার করুক। এই পুরো দোষটা সরকারের, যারা আরটিআই পাস করেছে। এই আরটিআই আমাদের পেটে লাথি মেরেছে। আমাদের আরটিআই অ্যাপ্লিকেশনে জবাব দিচ্ছে না, ভালো কথা। তাহলে এই মনরেগা ওয়েবসাইট থেকেই জানা যাবে কতটা সত্যি আর কতটা মিথ্যে। খেতে দিয়ে দিয়েছি তো, তোমরা আগে খাবারটা খেয়ে নাও, তারপর কাজ করো। কাজ তো এইবার শুরু হবে শান্তি। এ দেখো, মনরেগা স্কিম অনুযায়ী আমাদের গ্রামে 40 জন লোক কাজ পাবে, আর তাও বছরে 200 দিন। কিন্তু পাচ্ছে অন্য কেউ। এর মধ্যে খারাপ কি আছে? কারণ মৃত মানুষ কখনো রোজগার করতে পারে না। কি? হ্যাঁ, এই 40 জন লোকের মধ্যে কেউই বেঁচে নেই। আর স্যার, অনেক কাজের লোকজন তো সবে পৃথিবীতে এসেছে। মানে এইসব দেখুন বাচ্চাদের লিস্ট, এইসব নামগুলো ছোট ছোট বাচ্চাদের। আর এই দুজনকে তো আমি চিনি স্যার, এরা তো 2-3 সপ্তাহ আগে জন্মেছে। বুঝলে শান্তি, জেলা পঞ্চায়েত কমিটি আর ব্লক ডেভেলপমেন্ট অফিস এই স্কিমের পুরো টাকাটাই আত্মসাৎ করছে, আর এই জন্যই আমাদের আরটিআই এ জবাব দিচ্ছে না। কিন্তু আমি চুপ করে থাকবো না, লড়বো। দেখো, আমি তোমার জেদ ভালো করেই জানি, কিন্তু একটা কথা তুমি মনে রেখো, প্রাণ থাকলে তবে তো জেদ। আর আমি কিছুতেই চাই না যে তুমি শুধু শুধু কোনো বিপদ ডেকে আনো। দেখো শান্তি, আমাদের একটাই তো মেয়ে, আর সেও বিয়ে হয়ে সেটেলড। আর তাছাড়া আমার প্র্যাকটিসও ভালোই চলছে এখন। তোমার বাকি জীবনটা আরামেই কেটে যাবে আমার এই সেভিংসে। কি বলতে চাইছো তুমি? এটাই যে যদি আমার কিছু হয়ে যায় তাহলে হোক, কিন্তু ওদের নোংরামিগুলো তো সামনে আসবে। যদি আমার মৃত্যুতে গ্রামবাসীদের উন্নতি হয়, তাদের ভবিষ্যৎ গড়ে ওঠে, তাহলে সেই মৃত্যুতে আমার কোনো আপত্তি নেই। এই লোকটা না ভীষণ নাটক করতে পারে। আরে অনশন করবি তো কর, তা বলে একেবারে অফিসের বাইরে? আপনাকে তো আমি আগেই বলেছিলাম শেষ করে দিচ্ছি, কিন্তু আপনি তো কোনো কথাই শুনলেন না। আরে না না মিস্টার চতুর্বেদী, ও যদি মরে যায় চারিদিকে আগুন লেগে যাবে। আর যদি বেঁচে থাকে না, তো আমাদের পিছনে আগুন লাগিয়ে দেবে। ডাক্তার ওম প্রকাশ তিওয়ারির অনশনের কারণে রাজ্য প্রশাসন সোনভদ্র জেলায় চলতে থাকা মনরেগা কেলেঙ্কারির এনকোয়ারি করতে বাধ্য হল। রাজ্যের কোয়ালিটি কন্ট্রোল অফিসারকে এনকোয়ারি কমিশনের প্রধান নিযুক্ত করা হলো। আর এনকোয়ারির ফলে জানা গেল এই কেলেঙ্কারির অনেক সত্যি। পুরো 300 কোটি টাকা লুট হয়েছে স্যার। সোমভদ্রে মনরেগার ইস্যুইং অথরিটি থেকে
পঞ্চায়েত সেক্রেটারি প্রকাশ চতুর্বেদী আর বিডিও সুভাষ কাশ্যপ সহ 150 জন এই র্যাকেটের সঙ্গে জড়িত স্যার। ভীষণ ভয়ঙ্কর কাণ্ড স্যার। স্যার, এই ডক্টর ওম প্রকাশ তিওয়ারি উনি এত বড় কেলেঙ্কারি সামনে এনেছেন। ঠিক আছে সুনীল, আমি প্রয়োজনীয় অ্যাকশন ইনিশিয়েট করব। থ্যাংক ইউ স্যার। ডক্টর ওম প্রকাশ তিওয়ারি, আপনি তো মৌমাছির চাকে হাত ঢোকাচ্ছেন। স্যার, ওই চাকে কোনো মধুই নেই। মানুষের রক্ত চুষে ওতে ভর্তি করা হয়েছে। আর এ তো আমার লড়াইয়ে সবে শুরু স্যার। আপনি দেখে নেবেন কত রাঘব বোয়াল সামনে আসবে। যেমনটা প্রকাশ চতুর্বেদী, রবার্টগঞ্জ জেলা পঞ্চায়েত সমিতির সচিব, ওনার উপরেই মনরেগা ইমপ্লিমেন্ট করার দায়িত্ব। কিন্তু স্যার, উনি তো তার যোগ্যই নন। ক্লাস 5 ফেল। দেখুন এই ফাইলটা দেখুন স্যার। আরটিআই থেকে জানতে পারলাম উনি প্রত্যেকটা জাল সার্টিফিকেট দিয়েছেন নিজের কোয়ালিফিকেশন দেখাবার জন্য। আর এই জালিয়াতিতে বড় বড় অফিসাররাও জড়িত। দেখুন ডক্টর, আমি তো কড়া ব্যবস্থার অর্ডার পাস করে দেব, কিন্তু সত্যি তাতে কোনো লাভ হবে না। আপনি কি আমাকে বোঝাচ্ছেন, না হুমকি দিচ্ছেন, নাকি আপনিও আমাকে ঘুষ নেবার জন্য অনুরোধ করছেন? আপনার কি মনে হয়? আমি তো শুধু এইটুকুই চাই যে কথাটা আমি ভাবছি আপনি শুধু সেটাকেই মাথায় রেখে ওদের ওপর কড়া পদক্ষেপ নিন। সেটা তো আমি নেবই। কিছু লোকের ঘুম নষ্ট হবে, কিন্তু আমাকে বিশ্বাস করুন, আপনার ঘুমটাও নষ্ট হবে। আপনার মতো পজিশনের লোকের কাছ থেকে এই কথা শুনবো বলে আশা করিনি স্যার। পজিশন? আপনার কি মনে হয় আইএস হলে, ডিএম হলে করাপশনকে আটকানো যায়? নো ডক্টর, নো। আমরা শুধু ট্রাফিক হাবিলদার, যারা করাপশনের বড় বড় ট্যাঙ্কার ট্রাকগুলোকে আগে যেতে দিই, আর তারপরে আপনাদের মতো ছোট ছোট সততা টু হুইলারগুলোকে কিছু সময়ের জন্য সবুজ ঝান্ডা দেখিয়ে দিই। কিন্তু ট্রাফিক হাবিলদার কি হাইওয়েতে অ্যাক্সিডেন্টকে আটকাতে পারে? না। প্রায়শই বড় বড় গাড়ির নিচে কত লোক পিষে মরে যায় রাস্তাতে। কিন্তু আপনি যে রাস্তায় হাঁটছেন ডক্টর ওম প্রকাশ তিওয়ারি, সেটাতে আপনার জন্য পার্মানেন্ট রেড সিগন্যাল রয়েছে। আমি নিজের তরফ থেকে অ্যাকশন নিতে শুরু করব ডক্টর, কিন্তু মনে রাখবেন, পরবর্তী রিয়াকশন কন্ট্রোল করতে পারবো না। মহাশয় শ্রীমান প্রকাশ চতুর্বেদী, জেলা পঞ্চায়েত সেক্রেটারি, রবার্টগঞ্জ। আপনাকে জানানো হচ্ছে যে আপনাকে আপনারই বিভাগে জালিয়াতি করার আর দোষী সাব্যস্ত হওয়ার কারণে আপনাকে জেলা পঞ্চায়েত সচিবের পদ থেকে এই মুহূর্তে বরখাস্ত করা হচ্ছে। বাবা, তোমার লড়াইয়ের বিষয়টা আমরা সবাই বুঝি, কিন্তু তুমি মায়ের ব্যাপারেও তো একটু ভাবো। বিপদের সাথে তুমি লড়াই করো, কিন্তু আসল আঘাত মায়েরই লাগে। বাবা, কিছু মনে করবেন না, কিন্তু আপনার এই আন্দোলন যদি কোনো সত্যকে বদলায়, তাহলে সেটা আপনার নিজের জীবন, আপনার এই সুখের সংসার ছারখার হয়ে যাবে। আর এতেও তো কারোর কিছু যাবেও আসবে না। বাবা, তোমাদের কি মনে হয় আমার ভয় লাগে না? আমারও ভয় লাগে। হতে পারে শান্তির মতো নয়, কিন্তু লাগে তো ঠিকই। হাতে চোট লেগেছে, রক্ত পড়ছে, খুব ব্যথাও করছে। কিন্তু এই যন্ত্রণা, যখনই যন্ত্রণা হয় তখনই মনে হয় যে আমি বেঁচে আছি। আর এটাও মনে হয় যে লড়াই এখনো জারি আছে। আর আমি যদি ঘরের এক কোণে চুপচাপ বসে এই লড়াই দেখতে থাকি, তাহলে এই যন্ত্রণা হবে না।
তাতে হয়তো আমি বেঁচেও থাকবো না। কিন্তু তুমি কি একাই আছো লড়াই করার জন্য? তোমার বয়সের খেয়াল করো। ভালোবাসা আর যুদ্ধে বয়স দেখা হয় না শান্তি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ভালোবাসাও কমেছে কি? আমার এই লড়াই ভালোবাসার লড়াই। আমি আমার নিজের লোকেদের ভালোবাসি, আমি আমার দেশকে ভালোবাসি। আর ভালোবাসার তো কোনো এক্সপায়ারি ডেটও হয় না। ইন্সপেক্টর সাহেব, এই বিষয়টা একদম পরিষ্কার। আমার উপর হামলাকারী তারাই যারা আমার আরটিআই করার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওদের বেআইনি রোজগার আটকে গেছে, তাই রেগে গেছে। ডাক্তারবাবু, আমরা সেই গাড়িটা খুঁজি যেটা আপনাকে ধাক্কা দিয়েছিল। যদি কোনো সূত্র দিতে পারেন তো ভালো হয়। গাড়িটা আমার পেছন থেকে ধাক্কা মেরেছিল। আমি সেই অবস্থাতে ছিলামই না যাতে কোনো ডিটেলস নোট করতে পারি। ঠিক আছে ডাক্তারবাবু, আশা করছি ওই গাড়িটাকে আমরা খুঁজে পাবো। আপনি তো গাড়ির মালিক আর ড্রাইভারকে অ্যারেস্ট করবেন। তারা বলবে ভুল করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, শাস্তিও হয়ে যাবে, কেস ক্লোজড। আর দুর্নীতির কেস, সেটা কোনোদিনও বন্ধ হবে না। স্যার, আজ পর্যন্ত এমন কখনো হয়নি যে মানুষের সুপারি নিয়েছি সে তো রাস্তাতেই দম হারিয়ে দেয়। আর এর তো ভাগ্য ভালো যে এ টুকরো টুকরো হয়ে যায়নি। দেশের সম্পদ লুটেরাদের কাছে একটাই পথ খোলা ছিল, ডাক্তার ওম প্রকাশ তিওয়ারির কণ্ঠকে চিরকালের মতো রোধ করে দেওয়া। ওনার পরিবারে চলতে থাকা অশান্তি সত্ত্বেও গুরুতরভাবে আহত ডাক্তার ওম প্রকাশ নিজের লড়াই থেকে পিছিয়ে আসতে রাজি ছিলেন না। যে লোকগুলোকে উনি লক্ষ্য বানিয়েছিলেন তাদের বরখাস্ত তো করা হয়েছিল, কিন্তু তারা ডাক্তার ওম প্রকাশের নিঃশ্বাস বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছিল। এই লুটেরারা যদি চাইতো তাহলে তাদের হাতের পুতুলদের ওই পদগুলোয় বসিয়ে তাদের লুটপাট একইভাবে চালিয়ে যেতে পারত। কিন্তু ডাক্তার ওম প্রকাশ এই পুতুলগুলোর দড়িও কাটার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন। লুটেরাদের কাছেও একটাই উপায় ছিল, যে ডাক্তার ওম প্রকাশের লাইফলাইনটাও কেটে দেওয়া। বাচ্চারা, আমি জানি যে ভাষণ শোনা খুব বোরিং ব্যাপার। আমি যখন তোমাদের মতো এত ছোট ছিলাম তখন তো অনেকবার ভাষণ শুনতে শুনতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়তাম। কিন্তু এখন আমাদের ঘুম নয়, জাগতে হবে, আর জাগাতে হবে দেশকে। তোমরা জিজ্ঞেস করবে কিভাবে, আমরা কিভাবে জাগাতে পারি? জাগাতে পারবে। শুরু করতে হবে নিজের বাড়ি থেকে, নিজের বাবা মাকে একটা সহজ প্রশ্ন জিজ্ঞেস করে। যখনই বাবা মা তোমার জন্য কোনো জিনিস কিনে আনবে, গিফট কিনে আনবে, তাদের জিজ্ঞাসা করো, মা, বাবা, তুমি যে এই জিনিসটা আমার জন্য কিনে এনেছো, এটা কি তোমার সৎ পথে রোজগার করা টাকা দিয়ে কেনা? তাতে যদি বাবা মারা রাগ করে, টিচাররা রাগ করে, তাহলে করুক। কিন্তু বিশ্বাস করো তোমরা, যদি তোমরা এই প্রশ্ন করবার অভ্যাস তৈরি করো, তাহলে ভারতবর্ষের মুখ উজ্জ্বল হতে বাধ্য। যে কোনো মানুষ খারাপ কাজ করবার আগে 10 বার ভাববে, কারণ তোমরা থাকবে তাদের প্রশ্ন করবার জন্য। আমি এই কথা বলে আমার আজকের ভাষণ শেষ করব যে আমাদের দেশ সকল দেশে সেরা সেদিনই হবে যেদিন সব ভারতবাসী তাদের সব প্রশ্নের সঠিক উত্তর পাবে। জয় হিন্দ। Welcome to Beaten World. How may I assist you?
নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। হসপিটাল আসা অবধি ডাক্তারবাবুর জ্ঞান ছিল ইন্সপেক্টর। কিছু বলেছেন? হ্যাঁ, যারা অ্যাটাক করেছে তারা মোটরসাইকেলে ছিল আর মুখটা ঢাকা ছিল। মোটরসাইকেলের নাম্বার? সেটা তো বলতে পারেনি। চল চল। স্যার, আমরা পুরো দমে চেষ্টা করছি। পুরো এলাকায় নজরদারি চলছে, কিন্তু এখনো পর্যন্ত কিছু হাতে আসেনি। ডক্টর ওম প্রকাশের অবস্থা এখন কেমন আছে? কন্ডিশন এখনো ক্রিটিক্যাল। দেখো, এই লোকটা করাপশন নিয়ে লড়াই করছে। মিডিয়ার কাছের মানুষ হতে বেশি দেরি হবে না। আমরা যদি কোনো অ্যাকশন না নিই তাহলে সব ক্যামেরার মাইক আমাদের বিরুদ্ধে যাবে। এই জন্য এই কেসটাকে টপ প্রায়োরিটি দিয়ে ফলো আপ করো অফিসার। খুঁজে বার করো ওদেরকে। ইয়েস স্যার। ডক্টর ওম প্রকাশ তিওয়ারি কিছুদিন আগেই আপনাদের বিরুদ্ধে একটা কমপ্লেন লিখিয়েছিলেন। আমার বিরুদ্ধে? আমি কি করলাম? আপনি ওনাকে প্রাণে মারার হুমকি দিয়েছিলেন। দেখুন ইন্সপেক্টর সাহেব, আমার আর ডাক্তারবাবুর মধ্যে যে বনিবনা হতো না এটা আমি মানছি, কিন্তু এই হুমকির ব্যাপারটা একদম মিথ্যে। কোথাও একটা ভুল হচ্ছে। দেখুন, ডাক্তারবাবুর শত্রুদের লিস্টটা কিন্তু অনেক বড়। আমরা দুজন ছাড়াও 100 জনের বেশি লোকের চাকরি খেয়েছেন উনি। আর যখন চাকরি চলে যায় না, অনেক কষ্ট হয় সাহেব। যে কেউ 2 পয়সা দিয়ে গুন্ডা ভাড়া করে নিজের মনের রাগ মেটাতেই পারে। তাই হয়েছে হয়তো, কেউ গুলি চালিয়ে দিয়েছে আর ডাক্তারবাবু মরে গেছে। উনি এখনো বেঁচে আছেন। যাকে রাখে হরি তাকে মারে কে। ভাগ্যে যখন ওনার দীর্ঘ জীবন লেখাই আছে, তখন সেটাকে ভোগ করেই তো যাবেন ডাক্তারবাবু। এমনিতে মানুষটা ভালো। দেখুন, খারাপ তো আমরাও না। মানছি আমরা একটু ছোটখাটো ঘুষ খাই, কিন্তু কাউকে প্রাণে মারার পাপ আমরা করব না। সরকারি স্তরে চলতে থাকা দুর্নীতি আর জালিয়াতির বিরুদ্ধে লড়তে থাকা সাধারণ মানুষের উপর আক্রমণ এখন বেশ সাধারণ ব্যাপার। এই সব ঘটনা স্বাধীনতার আগেও হতো, কিন্তু তখন সেই সাধারণ মানুষদের ফ্রিডম ফাইটার বলা হতো। কিন্তু স্বাধীনতার পরে সত্য আর সততার মশালধারীদের সুপারি কিলিংয়ের সাহায্যে শেষ করে দেওয়া হচ্ছিল। সরকারি গালিচার নিচে যারা নিজেদের দুষ্কর্ম চাপা দেয়, আরটিআই অ্যাক্ট তাদের সর্বনাশ করে দেয়। এই অ্যাক্ট তাদের দুর্নীতিকে প্রকাশ্যে নিয়ে আসে, তাদের অনেক প্রশ্নের উত্তর দিতে বাধ্য করে, আর সেটাও পাবলিক আর মিডিয়ার সামনে। আরটিআই অ্যাক্টের ব্যবহার করে সত্যিকে তুলে ধরতে গিয়ে অনেক সৎ সৈনিক শহীদ হয়েছেন। আর এবার পালা ছিল ডাক্তার ওম প্রকাশের। তার উপর দ্বিতীয়বার প্রাণঘাতী আক্রমণ হলো, কিন্তু ভাগ্য তার কবচ হয়ে তাকে রক্ষা করল। ডাক্তারবাবু, উনি কেমন আছেন? হি ইজ এ ফাইটার। ডক্টর ওম প্রকাশ বেঁচে যাবেন, আপনারা চিন্তা করবেন না। গুলির নিশানে ব্রেন ছিল, কিন্তু ভাগ্য বলো যে গুলি একেবারে কান ছুঁয়ে বেরিয়ে গেছে। আমরা কি বাবার সাথে কথা বলতে পারি? হ্যাঁ, অবশ্যই কথা বলতে পারেন। আস্তে আস্তে, সাবধানে দেখে, সাবধানে। হ্যাঁ, একটু সাবধানে দেখে, সাবধানে।
2জন কনস্টেবল প্রত্যেক শিফটে। Yes, sir. ডাক্তারবাবুকে 24 ঘন্টা সুরক্ষা দিতে হবে। ইয়েস স্যার। আমরা খুনি, রেপিস্ট যারা স্ক্যাম করেছে কাদের আমরা সুরক্ষা দিইনি। এই মানুষটা ভালো কিছু করতে চান, কিছু বদলাতে চান, এনার সুরক্ষা আমাদের দেখতেই হবে। আস্তে আস্তে শুয়ে পড়ো। ব্যাস, অনেক হয়েছে এবার। আমি তোমাকে ঘরের বাইরে ততদিন যেতে দেব না যতদিন না তুমি পুরোপুরি ঠিক হয়ে যাচ্ছ। আমি কিন্তু মজা করছি না। আমি সতীশকে বলে দিয়েছি, ক্লিনিক বন্ধ, সব বন্ধ। যা প্র্যাকটিস করা তোমার এই বাড়িতেই করো। ওই লোকগুলো আমাকে এই নিয়ে 2 বার মারবার চেষ্টা করলো, আর আমি 2 বারই বেঁচে গেলাম। এর মানে আমার ভাগ্য ষড়যন্ত্র করছে। ভাগ্যও চাইছে যাতে আমি কাজ করে যাই। আর তাছাড়া যে টিমের ভাগ্য সদয় থাকে সেই টিম কখনো হারে না। তোমরা আমার জন্য চিন্তা করা ছেড়ে দাও, সব ঠিক হয়ে যাবে। তোমার চিন্তা করব না? না, এ তো হতে পারে না। বরং আমি তোমায় বলতে চাই যে তুমি কিছুদিনের জন্য কিচ্ছু করো না, সব নিজে থেকেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ, শান্তি, ছোটখাটো চোটগুলো নিজের থেকেই সেরে যায়, কিন্তু ক্ষতগুলো তুমি নয়। কি পৃথিবীর একমাত্র ডাক্তার যে এই পৃথিবীর সমস্ত ক্ষত সারাবে? হ্যাঁ, তুমি কি ওষুধ ওদেরই দেবে যারা তোমার উপর বন্দুক উঠিয়েছে? বাবা, এই লড়াইয়ে আপনি একেবারে একা। এটা আপনি দেখতে পাচ্ছেন না? আমাদের বাড়ি যাতে সুন্দর লাগে সেই জন্য রোজই পরিষ্কার করতে হয়। মা তার সন্তানদের যত্ন করে খাওয়ায় যাতে তাদের স্বাস্থ্য ভালো থাকে। সবাই নিজের নিজের কাজ করে চলে। আমিও সবার মতো কাজ করছি, আর ভালো কাজ করা সমস্ত লোক আমার সাথে রয়েছে। আমি একা নই। বাবা, তোমার আর ওদের মধ্যে তফাৎ আছে। ওরা যা করে তা ওদের রক্তের সম্পর্কের জন্য, নিজের পরিবারের জন্য। আমি জানি যে তুমি কি বলবে, যে গ্রাম, শহর, দেশ এই সবই আমাদের বাড়ির মতো। কিন্তু বাবা, ব্যাপারটা তা নয়। আর কাল যদি তোমার কিছু হয়ে যায় তাতে ক্ষতিটা আমাদের হবে, দেশের হবে না। কিন্তু বাবা, স্বাধীনতার লড়াই আলাদা ছিল, তখন আমরা গোলাম ছিলাম। আজও কি আমরা স্বাধীন? আজও আমরা গোলাম সেই মানসিকতার যে সবকিছু ঠিক আছে। আমরা গোলাম সেই মানসিকতার যে কি যায় আসে। আমরা গোলাম সেই ভয়ের যে জীবনকে কেন বিপন্ন করব। আমরা গোলাম দুর্নীতির, গোলাম দুর্নীতিগ্রস্ত মানুষদের। অভিষেক, স্বাধীনতার সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের আজকের দিনে। আর স্বাধীনতা এমনি আসে না, তাকে অর্জন করতে হয় লড়াই করে। আমি ভূতপূর্ব রবার্টগঞ্জ জেলা পঞ্চায়েতের সেক্রেটারি প্রকাশ চতুর্বেদী, ভূতপূর্ব ব্লক ডেভেলপমেন্ট অফিসার সুভাষ কাশ্যপ, জেলা প্রধান, এবং অনেককে জিজ্ঞাসা করেছিলাম, নজরদারি করেছিলাম, খোঁচরদের নেটওয়ার্ক অ্যাক্টিভেট করেছিলাম। যা কিছু সম্ভব সবকিছুই করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও ডক্টর ওমপ্রকাশ তিওয়ারির উপরে হওয়া হামলার বিষয়ে কোনো পোক্ত প্রমাণ আমরা পাইনি। তাই আমরা এই কেসটা ক্লোজ করছি এবং এই রিপোর্ট ফাইল করা হলো। এই অ্যাটাকের কেসটা নিয়ে ডাক্তার ওম প্রকাশ সিআইডি তদন্তের দাবি করতে চান, আর সোনভদ্রের এসপি তাকে আশ্বাস দিয়েছেন যে উনি তাকে সাহায্য করবেন। এই বিষয়ে ডাক্তার ওম প্রকাশ কেন্দ্র সরকারকে চিঠি লিখেছেন, যার উত্তর আসা বাকি। ডাক্তার ওম প্রকাশের লড়াইয়ের ফলে মনরেগা স্কিম কেলেঙ্কারির হাড়ি ভেঙে গেল। এর ফলে প্রকাশ চতুর্বেদী, সুভাষ কাশ্যপ সহ অনেক দুর্নীতিপরায়ণ অফিসার সাসপেন্ড বা ডিসমিস হয়েছেন। কিন্তু এই লুটেরাদের কি আইনের শাস্তি হবে, জেল হবে? রাইট টু ইনফরমেশন মানে তথ্যের অধিকার 2005 সালে আমাদের দেশে অনিবার্যভাবে নিয়োগ করা হয়। ভারত একটা গণতান্ত্রিক দেশ, এখানে জনগণই শেষ কথা। তাই এখানে মানুষের এটা জানার অধিকার আছে যে সরকার আর সরকারি বিভাগ তাদের জন্য কি করছে। প্রত্যেকে ট্যাক্স দেয়, আর নাগরিকের আরটিআই এর সাহায্যে এটা জানার অধিকার আছে যে সরকার তাদের টাকা কিভাবে খরচ করছে। সুপ্রিম কোর্ট রাইট টু ইনফরমেশন অধিকারকে মৌলিক অধিকারের মধ্যে সংযুক্ত করেছে। এই আইনের ফলে সরকারি কাজে ট্রান্সপারেন্সি অনেক বেড়ে যায়, আর সরকারও জনতার কাছে উত্তর দিতে বাধ্য থাকে। আরটিআই আইনের কারণে শুধুমাত্র সরকার বা তার প্রতিনিধিরা জনতার কাছে উত্তর দিতে বাধ্য থাকে না,
বরং সরকারি দপ্তরে চলতে থাকা দুর্নীতিকেও বন্ধ করা যায়। কিন্তু আরটিআই অ্যাক্টের ব্যবহারকারী নাগরিকদের প্রাণের সুরক্ষা কে দেবে? সরকার নাকি এই দেশের আইনি ব্যবস্থা? একটা সময় ছিল যখন ঘুষখোর শব্দটা একটা গালি ছিল, কিন্তু আজ করাপশন এতটাই ছড়িয়ে গেছে যে প্রতিটা সরকারি স্কিম যেন লুঠের ময়দান হয়ে দাঁড়িয়েছে। আমাদের দেশের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী একটা দুঃখজনক সত্যি কথা বলেছিলেন, যে জনতার মঙ্গলের জন্য দেওয়া প্রত্যেক 100 টাকায় মাত্র 15 টাকা সঠিকভাবে ব্যবহৃত হয়। আমাদের বর্তমান প্রধানমন্ত্রীও তার ভাষণে প্রত্যেকবার করাপশনকেই উন্নতির পথে সবচেয়ে বড় বাধা বলে থাকেন। সিএজি 2 দিন পরপরই বড় বড় স্ক্যামের কথা তুলে ধরে, ইনকোয়ারি কমিটি বসানো হয়, আর তারপর সবকিছু বসে যায়। আমাদের দেশে দুর্নীতিপরায়ণদের শাস্তি দেবার কারো কোনো তাড়া নেই, তাই দুর্নীতি করতে না কারো দেরি লাগে, না কেউ ভয় পায় বা লজ্জা বোধ করে। আর এই অবস্থায় যদি একটা বাচ্চা এই প্রশ্ন তোলে যে মা বাবা তোমরা যে আমাকে এত দামি জিনিস কিনে দিয়েছ, এত দারুণ একটা হলিডে আমরা এনজয় করলাম, বা আমার বার্থডে যেটা আমরা এত ধুমধাম করে পালন করলাম, এই সমস্ত কিছুতে খরচ হওয়া প্রত্যেকটা টাকা কি সৎপথে উপার্জন করা? এই কথাটা হয়তো অদ্ভুত লাগবে, কিন্তু আমরা কি স্কুল লেভেলে বাচ্চাদের সাথে আরটিআই অ্যাক্টের পরিচয় করাতে পারি? হয়তো বাচ্চাদের ইনোসেন্ট প্রশ্ন দুর্নীতিপরায়ণ লোকের মাথা হেট করে দেবে। হয়তো এইভাবে আমরা এমন একটা প্রজন্ম তৈরি করতে পারবো যারা কাউকে ভয় না পেয়ে, কোনো সংকোচ ছাড়া সবাই মিলে একত্রিত হয়ে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবে, প্রশ্ন তুলতে পারবে। আপনাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ।